সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের যে অনুশীলনী সমাধান এবং সৃজনশীল এক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব আজকের এই ভিডিওতে। চলো আমরা প্রথমে দেখে নেব। এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে। এখানে প্রথমে আমরা এই প্রশ্নগুলো সমাধান করে নেব। এক, কোন দেশটি পোশাক সহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা? এই একের উত্তরটি হবে গ, যুক্তরাষ্ট্র। তারপর হচ্ছে দুই, বাংলাদেশে একটি শিল্প সম্ভাবনায় দেশ, কারণ এখানে এই দুইয়ের উত্তরটি হবে ক, এক এবং দুই। তারপর হচ্ছে তিন, ফসলের রস একটি। এই তিনের উত্তরটি হবে গহ, প্রক্রিয়াজাতকরণ খাদ্য। তারপর হচ্ছে চার, প্রক্রিয়াজাতকরণের শিল্পের প্রধান সমস্যা হচ্ছে। এই চারের উত্তরটি হবে খ, এক এবং তিন। তারপর পাঁচ এবং ছয়ের জন্য তোমরা এই উদ্দীপকটি পড়ে নিতে পারো। পাঁচ, রাকিব সাহেব স্থাপিত কারখানা কোন ধরনের শিল্পে অন্তর্গত? এই পাঁচের উত্তরটি হবে খ, ক্ষুদ্র শিল্প। আর তারপর হচ্ছে ছয়, রাকিব সাহেব এর স্থাপিত কারখানাটি আমাদের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলেছে? এই ছয়ের উত্তরটি হবে গ, কর্মসংস্থান সৃষ্টি। আমরা তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিয়েছি। এখন দেখে নেব প্রথমে আমরা সৃজনশীল এক। প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নেব। তমিজ উদ্দিন তার তিন ছেলেকে সাথে নিয়ে নিজ জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করেন। তার স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করেন। অবসর সময়ে তিনি বাড়ির সামনে একটি মুদি দোকান চালান। অন্যদিকে তার ছোট ভাই রমিজ উদ্দিন একটি গার্মেন্টস এ কাজ করেন এবং তার স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করে ভালোভাবেই সংসার চালাচ্ছেন। এখন আমরা দেখে নেব ক, এস এ এফ টি এ এর পুনরূপ কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। এখানে আমাদের কয়ের উত্তরটি হচ্ছে যে এস এফ টি এ এর পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখব আমরা খ, মাঝারি শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে যেসব প্রতিষ্ঠানের ১.৫ কোটি টাকার আধুনিক মূলধন খাটে সেগুলোকে সাধারণ মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। যেমন ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। এগুলোকে তোমাদের যে সাধারণ যে মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখব আমরা গ, রমিজ উদ্দিন ও তার স্ত্রী কোন ধরনের অর্থনৈতিক কাজের সাথে সম্পর্ক ব্যাখ্যা করা। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে এখানে তোমরা লিখবে রমিজ উদ্দিনের পরিবার সদস্যদের যে প্রথাগত যে আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের আওতাভুক্ত। আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে সেগুলোকে বোঝায় যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই, করের আওতায় আনাও কঠিন এবং সেসব অর্থনৈতিক কার্যক্রম সরকারের কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। উদ্দীপকে যে রমিজ উদ্দিন তার তিন ছেলেকে সাথে নিয়ে জমিতে ভুট্টা ধান সহ নানা ধরনের ফসল চাষ করেন। স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব আমরা গ, তমিজ উদ্দিন ও তার পরিবারের জাতীয় অর্থনীতিতে কোন ভূমিকা রাখছে কি মূল্যায়ন করো। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখি। এটি হবে যে তোমাদের যে তমিজ উদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় যে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও আনুষ্ঠানিক খাত প্রধান ভূমিকা পালন করছে। গ্রামের একজন চাষি ও তার পরিবারের
সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি নেন না বা পান না। তমিসুদ্দিন ও তার পরিবারের যে কাজ বা পরিশ্রম করে তাতে কেবল তার পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রও উপকৃত হয়েছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ তমিসুদ্দিনের মতো যে কৃষকরা উৎপাদন করেছেন। তোমরা এ পর্যন্ত লিখে নিতে পারো। তারপর আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল ২। তার আগে আমরা এই উদ্দীপকটি আমরা পড়ে নেই। গ্রামের একজন গরিব বিধবা মহিলা জরিনা বেগম, তিনি একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসেন। দুই মেয়েকে নিয়ে ডালা কুলা ফুলদানি তৈরি করেন। তার ছেলে তামজিদ সেগুলো বাজারে বিক্রি করে। পরবর্তী সময়ে তামজিদ তার বাবার বন্ধুর পরামর্শে একটি ব্যাংক থেকে ঋণ নেয়। তারা কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে এবং বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে। এখন আমরা দেখে নেব ক, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব আমরা খ, আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি। যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই, করের আওতায় আনাও কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকারের কর্তৃক নিয়ন্ত্রিত হয় না, সেগুলোকে আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলে। যেমন নিজের জমি, দোকান, ব্যবসা, প্রতিষ্ঠানের কাজ, গৃহস্থালী কর্ম, হকারি, দিনমজুরি প্রভৃতি এগুলোকে কি বলা হয়? যে নিজের মজুরি। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর আমরা দেখে নেব গ, জরিনা বেগমের উৎপাদিত পণ্য কোন শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখি। এখানে লিখবে তোমরা যে জরিনা বেগম, এখানে তোমরা লিখবে জরিনা বেগম স্থাপিত কারখানাটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত, কারণ যেসব শিল্পে ১.৫ কোটি টাকার কম মূলধন খাটে সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলে। চালকল, ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ যে শিল্প ক্ষুদ্র শিল্পের উদাহরণ। উদ্দীপকে যে জরিনা বেগম তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেয়। সে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি কারখানা স্থাপন করে। আর খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা ক্ষুদ্র শিল্পে আওতাভুক্ত, তাই বলা যায় যে তোমাদের এই কারখানাটি ক্ষুদ্র শিল্প অন্তর্ভুক্ত। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখানে যেহেতু আমাদের এখানে টাইপে ভুল হয়েছে যে তামজিদের, তোমরা এই তামজিদের জায়গায় লিখবে কি যে জরিনা বেগম, এটি লিখবে তোমরা জরিনা বেগম। তামজিদের এই জায়গায় তোমরা জরিনা বেগমটি লিখে ফেলবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তরটি হয়ে যাবে। আর তারপর দেখে নিব আমরা ঘ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তামজিদের কাজের অবদান মূল্যায়ন করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখি। ঘয়ের উত্তরটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে এখানে হচ্ছে যে তামজিদ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তামজিদের কুটির শিল্প, যে এখানে লিখবে তোমরা তামজিদের কুটির শিল্প যে কাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো জনবহুল দেশে স্বনির্ভরতা অর্জনে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভালো একটি সম্ভাবনা খাত হলো কুটির শিল্প। কুটির শিল্প উৎপাদিত ও বিপণনের কাজটি মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন। উদ্দীপকে যে তামজিদ বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে এবং তার যে মেয়েকে ডালা, কুলি, ফুলদানি যে জরিনা বেগম তৈরি করেন এবং তার ছেলে চামজিদ এগুলো বাজারে বিক্রি করে। এ থেকে প্রাপ্ত আয়ে সংসার চলে। এভাবে তিনি কুটির শিল্প স্থাপন করে স্বনির্ভর হয়েছেন। আরও বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যা ও শিল্প অনগ্রসর একটি দেশে জরিনার মতো প্রতিষ্ঠিত কুটির শিল্প ও অন্যান্য কুটির শিল্প অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ সৃষ্টি করে দিয়ে জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রেখেছে। আমরা তোমাদের এই ঘয়ের উত্তরটিও দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই সৃজনশীল ১ ও ২ দেখে নিয়েছি।
এখন দেখে নিব আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো। প্রথমে আমরা দেখে নিব ১, গ্রামের নারীদের হাঁস মুরগি পালন কিভাবে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। চলো আমরা এই একের উত্তরটি দেখি। একের উত্তরটি হচ্ছে গ্রামের নারীদের হাঁস মুরগি পালন কিভাবে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখেছে। গ্রামের নারীরা হাঁস মুরগি পালন করে ডিম ও মাংস উৎপাদন করে, যা দেশে পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে। তারা অতিরিক্ত পণ্য বাজারে বিক্রি করে আয় করে, ফলে পারিবারিক অর্থনীতি শক্তিশালী হয়। এছাড়া এই খাত গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করে এবং জাতীয় আয়ে অবদান রাখে। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নিব তোমাদের ২, কুটির শিল্প কাকে বলে ব্যাখ্যা করো। চলো আমরা এই দৈর্ঘ্যটি দেখি। কুটির শিল্প হলো এমন এক শিল্প যা সাধারণত ঘরে বসে স্বল্প পুঁজি ও সহজ যন্ত্রপাতি ব্যবহার করে পরিচালিত হয়। এতে পরিবারের সদস্যরাই শ্রমিক হিসাবে কাজ করে, যেমন হাতের কাজ, মাটির জিনিস, বেতের পণ্য ইত্যাদি। এই শিল্প গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখে। আমরা তোমাদের এই দৈর্ঘ্যটি দেখে নিয়েছি। তারপরে দেখে নেব আমরা ৩, প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। চলো আমরা এই তিনের উত্তরটিও দেখি। প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে বোঝায় যে প্রক্রিয়াজাতকরণ শিল্প হলো এমন শিল্প যেখানে কাঁচামালকে বিভিন্ন ধাপে প্রক্রিয়া করে ব্যবহারযোগ্য বা উন্নত পণ্যে রূপান্তর করা হয়, যেমন ধান থেকে চাল, দুধ থেকে দই বা চিজ তৈরি। এই শিল্পে কাঁচামালের মূল যে বৃদ্ধি করে অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা তোমাদের এই তিন উত্তরটি দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ১ ও সৃজনশীল ২ ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এটি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।